আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল। আজকের ভিডিওতে আমি ম্যানেজমেন্টের কোয়ালিটি নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি ডিসঅনেস্ট ম্যানেজমেন্ট ডিটেক্ট করবেন খুব সহজেই। অর্থাৎ একটা কোম্পানিতে যে ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্টটা কি অনেস্ট নাকি ডিসঅনেস্ট, এই ম্যানেজমেন্টের ইন্টিগ্রিটি আছে কিনা, এই ম্যানেজমেন্টের ভবিষ্যতে আপনার জন্য ভ্যালু ক্রিয়েশন করার কোয়ালিটি বা ইচ্ছা আছে কিনা, এই বিষয়গুলো কিভাবে খুব সহজে একজন সাধারণ বিনিয়োগকারী নিজে নিজেই খুঁজে বের করতে পারবেন, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আমি এবং আমার টিম মেম্বার্সরা প্রতিনিয়ত এরকম অনেক লার্নিং কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করে যাচ্ছি। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলের ভিডিও দেখে যদি আপনার মনে হয় এই চ্যানেল থেকে আপনার ভ্যালু ক্রিয়েশন হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের এই চ্যানেলটিকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে প্রমোট করবেন। চলেন তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দর্শক, আজকের ভিডিওর টাইটেল হচ্ছে হাউ টু ডিটেক্ট করাপ্ট ম্যানেজমেন্ট। একটা কোম্পানির ম্যানেজমেন্ট সাধারণ শেয়ার হোল্ডারদের টাকা কিভাবে চুরি করে, এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা বের করার চেষ্টা করব। শুরুতেই জেনে নেই যে হাই কোয়ালিটি ম্যানেজমেন্টের কি কি গুণ থাকা দরকার। কারণ একটা ডিসঅনেস্ট ম্যানেজমেন্ট খুঁজে বের করার আগে একটা সৎ এবং যোগ্য, অর্থাৎ অনেস্ট এবং এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের, যেটাকে আমরা হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট বলতেছি, তার কি কি গুণাবলী থাকা দরকার, এই বিষয়টা আমরা একটু দেখে নেই। প্রথমে ইন্টেগ্রিটি থাকতে হবে, অর্থাৎ ম্যানেজমেন্টকে ট্রান্সপারেন্ট হইতে হবে, কোম্পানির লিডারশিপকে ইথিক্যাল হইতে হবে, এবং এই কোম্পানিতে স্ট্রং কর্পোরেট গভর্নেন্স থাকতে হবে। এছাড়াও ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিক ভিশন থাকতে হবে, অর্থাৎ লং টার্মের জন্য গোল সেট করার এবিলিটি থাকতে হবে। মার্কেটের যেসব চেঞ্জ আসে সেই সব চেঞ্জের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করার সক্ষমতা থাকতে হবে, এবং তাদের এই কোম্পানির গ্রোথকে লং রানে সাস্টেইনেবল গ্রোথের দিকে নিয়ে যাওয়ার যে এবিলিটি, সেটা থাকতে হবে। এছাড়াও অপারেশনাল এক্সেলেন্স থাকতে হবে, তারা যেন ইফেক্টিভ এফিশিয়েন্ট এক্সিকিউশন করতে পারে, কস্ট কন্ট্রোল করতে পারে, এবং ইফেক্টিভলি ক্যাপিটালটাকে অ্যালোকেট করতে পারে, বেটার আরওএ জেনারেট করতে পারে। এই গুণাবলী তাদের মধ্যে থাকতে হবে। এবং এই ম্যানেজমেন্টকে অবশ্যই মাইনরিটি শেয়ার হোল্ডারদের জন্য কেয়ারিং হতে হবে, অর্থাৎ এই ম্যানেজমেন্ট যেন অবশ্যই এই কোম্পানিতে যে অর্ডিনারি শেয়ার হোল্ডার বা মাইনরিটি শেয়ার হোল্ডার যারা আছেন, তাদের রিটার্ন ক্রিয়েশন, তাদের ভ্যালু ক্রিয়েশনের দিকে ফোকাসড থাকতে হবে। এছাড়াও একটা হাই কোয়ালিটি ম্যানেজমেন্টের স্ট্রং ট্র্যাক রেকর্ড থাকতে হবে, প্রুভেন লিডারশিপের যে ট্র্যাক রেকর্ড সেটা থাকতে হবে, এবং তাদের যে অতীতের পারফরমেন্সটা, এটা যেন মিজারেবল পারফরমেন্স হয়, অর্থাৎ তাদের কোয়ালিটেটিভ অ্যানালাইসিস না করেও শুধুমাত্র কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করেও যেন আমরা বুঝতে পারি যে এই কোম্পানির ম্যানেজমেন্টের লিডারশিপের ট্র্যাক রেকর্ডটা স্ট্রং। সো দর্শক, হাই কোয়ালিটি ম্যানেজমেন্টের অনেক গুণাবলী থাকতে হবে। এর মধ্যে আমার কাছে দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ইন্টেগ্রিটি, আর একটা হচ্ছে মাইনরিটি শেয়ার হোল্ডারের জন্য কেয়ারিং। এই দুইটা জিনিস যদি কোনো ম্যানেজমেন্টের থাকে, তাহলে আমরা বলতেই পারি যে এই ম্যানেজমেন্ট ইনভেস্টরদের ফেভারে কাজ করবে। অ্যাজ এ রেজাল্ট, ইন এ লং রান ইনভেস্টরদের রিস্ক কমে যাবে, এবং প্রফিটেবিলিটি বাড়বে, এবং লং টার্মে ভ্যালু ক্রিয়েশন হবে। দর্শক, আশা করছি হাই কোয়ালিটি ম্যানেজমেন্টের গুণাবলী সম্পর্কে, এবং এই গুণাবলীর মধ্যে আমার যে ইম্পর্টেন্ট পছন্দের যে দুইটা গুণাবলী, একটা হচ্ছে ইন্টেগ্রিটি আর একটা হচ্ছে মাইনরিটি শেয়ার হোল্ডারদের প্রতি কেয়ারিং, এই দুইটা জিনিসের ব্যাপারে আপনার ধারণা হয়েছে। দর্শক, এখন আমরা দেখব যে একটা ব্যাড অথবা করাপ্ট ম্যানেজমেন্টের কি কি গুণাবলী বা কি কি দোষ থাকতে পারে, এবং এই আলোচনাটা আমরা কিন্তু ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে করছি। আমরা যেহেতু মাইনরিটি শেয়ার হোল্ডার, অর্থাৎ সাধারণ ইনভেস্টর, আমাদের পয়েন্ট অফ ভিউতে একটা কোম্পানির ম্যানেজমেন্ট ব্যাড কিংবা করাপ্ট কিনা এটা খুঁজে বের করতে হবে। তো প্রত্যেকটা জিনিসের অনেক প্রকার ইন্টারপ্রিটেশন থাকতে পারে, বা এক একজনের পয়েন্ট অফ ভিউতে এক এক রকম ডেফিনিশন আসতে পারে গুড ম্যানেজমেন্টের। তবে ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউতে গুড ম্যানেজমেন্টের কোয়ালিটি কি এবং ব্যাড ম্যানেজমেন্টের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো আপনাকে জানতে হবে। সো প্রথম কথা হচ্ছে যে ডিসঅনেস্ট।
এই করাপ্ট ম্যানেজমেন্ট বা ব্যাড ম্যানেজমেন্ট যে কোম্পানিতে আছে, এই ম্যানেজমেন্টরা সাধারণত ডিসঅনেস্ট হবে, সেলফিশ হবে, রেকলেস হবে, আনক্লিয়ার হবে এবং ব্যাড ট্র্যাক রেকর্ড থাকবে। ব্যাড ট্র্যাক রেকর্ড মানে হচ্ছে যে অতীতে তারা ভালো পারফর্ম করতে পারে নাই, তাদের 5 বছরের রেজাল্ট দেখলে বোঝাই যাচ্ছে এদের পারফরমেন্স ভালো না। এছাড়াও বিভিন্ন প্রকার স্ক্যান্ডালের সাথে এরা সবসময় জড়িত এবং এরা ইনভেস্টরদেরকে কোনো প্রকার ব্যাখ্যা প্রদান করে না। তারা ইনভেস্টরদেরকে অলওয়েজ কনফিউজিং এক্সকিউজ প্রদান করে, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার তারা কোনোদিন দেয় না এবং তারা মাঝে মধ্যে বাজে ধরনের রিস্ক নেয়, যার কারণে কোম্পানির টাকা নষ্ট হয়। অর্থাৎ তারা হুটহাট সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ওপেন করে, যেখানে প্রয়োজন নাই সেখানেও তারা নতুন করে বিনিয়োগ করে। মার্কেট রেডি না, তারপরও তারা একটার পর একটা ক্যাপেক্সে নতুন নতুন প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে তারা প্রচুর পরিমাণে টাকা খরচ করে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এরা সেলফিশ হয়ে থাকে। এরা নিজেদের ব্যাপারে কেয়ার করে, কোম্পানির ব্যাপারে কেয়ার করে না। এনারা পার্সোনাল গেইনের দিকে ফোকাস করে। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কোম্পানির 30% শেয়ার হোল্ডার হয়ে থাকে এই ম্যানেজমেন্ট, যারা মাত্র 30% শেয়ার হোল্ড করে, কিন্তু পুরো কোম্পানিটাকে তারা কন্ট্রোল করে। আর এই বাকি 70% শেয়ার হোল্ডার যারা ছড়ায় ছিটায় মাইনরিটি শেয়ার হোল্ডার, এদের গেইনের দিকে নজর না দিয়ে, এদের ভ্যালু ক্রিয়েশনের দিকে নজর না দিয়ে এই ম্যানেজমেন্ট সেলফিশ ওয়েতে শুধুমাত্র পার্সোনাল গেইনের দিকেই মনোযোগ দেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডিসঅনেস্ট। এরা প্রচুর মিথ্যা কথা বলে, এরা এই কোম্পানিতে যে প্রবলেমগুলো চলতেছে সেগুলো হাইড করে, এরা সাধারণ শেয়ার হোল্ডারদের সাথে চিট করে, তারা ফ্রড করে এবং সবচাইতে ইম্পর্টেন্ট তাদের যে রিপোর্টিং সেটা ফেক রিপোর্টিং হয়। অর্থাৎ একটা কোম্পানি আপনাকে প্রতি 3 মাস পর পর একটা করে কোয়ার্টারলি রিপোর্ট দিচ্ছে এবং 1 বছর পর পর একটা করে অ্যানুয়াল রিপোর্ট দিচ্ছে। এই ডিসঅনেস্ট ম্যানেজমেন্টের প্রধান কাজ হচ্ছে ফেক রিপোর্ট তৈরি করা, অর্থাৎ কোম্পানির আসল চিত্র আপনার আমার কাছ থেকে লুকিয়ে রাখাই হচ্ছে এদের প্রধান কাজ। অর্থাৎ ক্লিন অ্যাকাউন্টস তারা মেনটেন করে না, তারা ফ্রড করে, তারা ফেক রিপোর্টস, ম্যানুপুলেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্টস তারা পাবলিশ করে আমার আপনার জন্য। অর্থাৎ কোম্পানির মূল যে সিচুয়েশন, ফিনান্সিয়াল কন্ডিশন বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা তাদের কাছে থাকে, কিন্তু আমার আপনাকে দেখানোর জন্য তারা আলাদা ফেক রিপোর্ট মেইনটেইন করে। সো এই ফেক রিপোর্ট দেখেই মূলত বুঝতে হবে কোনটা ব্যাড, কোনটা করাপ্ট ম্যানেজমেন্ট, কোনটা ইথিক্যাল ম্যানেজমেন্ট। তাহলে আপনাকে মূলত একটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে কোনটা ফেক আর কোনটা আসল, কোনটা ডিসঅনেস্ট ম্যানেজমেন্ট এবং কোনটা আসল ম্যানেজমেন্ট বা কোনটা অনেস্ট ম্যানেজমেন্ট, এই বিষয়টা আপনাকেই পার্থক্য করে নিতে হবে। সো দর্শক, ব্যাড বা করাপ্ট ম্যানেজমেন্টের অনেকগুলো গুণ থাকবে বা অনেকগুলো খারাপ দিক থাকবে, অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে। তার মধ্যে আমার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসঅনেস্টি, এবং এই ডিসঅনেস্টি প্রকাশ পাবে তার ফেক রিপোর্টিং এর মাধ্যমে। অর্থাৎ তার অ্যানুয়াল রিপোর্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট পড়েই আপনাকে বুঝতে হবে সে কি ব্যাড বা করাপ্ট ম্যানেজমেন্ট কিনা। যদি কোনো কোম্পানি ব্যাড বা করাপ্ট ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয়, তাহলে এর রেজাল্ট হবে এরকম: ইনভেস্টররা এই কোম্পানির ব্যাপারে ট্রাস্ট লুজ করবে। অ্যাজ এ রেজাল্ট লং রানে এই স্টকের প্রাইস ক্র্যাশ করবে এবং কোম্পানিটা লং রানে ফেইল করবে। এবং এই কোম্পানিতে, এই ধরনের ব্যাড অর করাপ্ট ম্যানেজমেন্টের কোম্পানিতে যে সকল বিনিয়োগকারী লং টার্মে ইনভেস্টেড অবস্থায় থাকবেন তাদের ভ্যালু ডিস্ট্রয় হবে। এটি হচ্ছে রেজাল্ট। সো আমাদের উচিত এই ধরনের কোম্পানি থেকে 100 হাত দূরে থাকা। সো তার আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখেই আপনাকে ডিসাইড করতে হবে কোন কোম্পানিতে হাই কোয়ালিটির ম্যানেজমেন্ট আছে এবং কোন কোম্পানিতে ব্যাড অর করাপ্ট ম্যানেজমেন্ট আছে। এইটা আপনাকে বুঝে নিতে হবে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে। ইনভেস্টিং এ সফল হওয়ার জন্য আমি যে কোম্পানিতে বিনিয়োগ করব, এই কোম্পানির ম্যানেজমেন্টকে অবশ্যই সৎ এবং যোগ্য হতে হবে। তা না হলে, যদি কোনো কোম্পানির ম্যানেজমেন্ট ডিসঅনেস্ট হয়, তাহলে এই কোম্পানিটা যতই গ্রো করুক না কেন, এই কোম্পানিটা সারা বাংলাদেশে যদি বিজনেস ছড়ায় দেয়, পুরো পৃথিবীতে বিজনেস ছড়ায় যদি মাল্টিন্যাশনাল কোম্পানিতে রূপান্তরিত হয়, তারপরেও মাইনরিটি শেয়ার হোল্ডার হিসাবে আমি কিন্তু
তেমন কোনো ট্রু রিটার্ন চোখে দেখব না। অর্থাৎ এই কোম্পানি যে বেনিফিটগুলা পাবে, এই কোম্পানি যে প্রফিটগুলা মেক করবে ভবিষ্যতে, সেই প্রফিটের প্রপার যে ভাগ যতটুকু আমার পাওয়ার দরকার ছিল মাইনরিটি শেয়ার হোল্ডার হিসাবে, সেটা আমি পাবো না। কারণ এই ডিসঅনেস্ট, ব্যাড এবং করাপ্ট ম্যানেজমেন্ট তারা সেলফিশ ওয়েতে নিজের আখের গোছাবে, আমাদের মতো সাধারণ শেয়ার হোল্ডারকে ভ্যালু ক্রিয়েশন হতে দিবে না। সো একটা কোম্পানির আর্নিংসের গ্রোথ কেমন হচ্ছে, কোম্পানি কেমন বিজনেস গ্রো করাচ্ছে, এর চাইতেও প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিটি ঠিক আছে কিনা। আমাদের দেশে আমরা শুধুমাত্র ইপিএস এর গ্রোথ এবং বিজনেসের গ্রোথটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। ইভেন আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে আমজনতা, সাধারণ বিনিয়োগকারী মনে করেন ইপিএস এর গ্রোথ এবং বিজনেসের গ্রোথ হচ্ছে মানে কোম্পানি অনেক দূর যাবে এবং আমাকে অনেক ভ্যালু ক্রিয়েট করে দিবে। কথা সত্য নয়। ইপিএস এর গ্রোথ দিয়ে হয়তোবা কোম্পানি তার বিজনেসটাকে অনেক এক্সপানশনে নিয়ে যেতে পারে, কিন্তু এর মানে এই নয় যে বছর শেষে লং রানে আপনাকে নিয়ম করে সে ভ্যালু ক্রিয়েট করে দিবে। অর্থাৎ একটা কোম্পানি 20 বছর ধরে যদি গ্রো করতেও থাকে, যদি ম্যানেজমেন্ট খারাপ হয়, তাহলে 20 বছর কোম্পানি গ্রো করার সত্ত্বেও 20 বছর এই কোম্পানির শেয়ার হোল্ড করে আপনি প্রফিটেবল নাও থাকতে পারেন। আশা করছি ম্যানেজমেন্টের এই ডিসঅনেস্টি যে কতটা ক্ষতিকারক জিনিস এটা আপনি অলরেডি বুঝতে পেরেছেন। ম্যানেজমেন্ট ডিসঅনেস্ট কিনা এটা বোঝার সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা কোম্পানির অপারেটিং প্রফিট থেকে ক্যাশ ফ্লো কনভার্সনের যে রেট সেটাকে যদি আমি অ্যানালাইজ করি, তাহলেই বুঝতে পারবো যে এই কোম্পানির ম্যানেজমেন্ট ডিসঅনেস্ট নাকি অনেস্ট। আরেকটু বুঝিয়ে বলি, একটা কোম্পানি প্রতি বছর তার যে অপারেটিং প্রফিট জেনারেট করে, এর বিপরীতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ও কতটুকু ক্যাশ ফ্লো জেনারেট করেছে এইটার যে কনভার্সন রেট, এইটা যদি আমি অ্যানালাইজ করি, তাহলে সহজেই বুঝতে পারবো যে এই কোম্পানির ম্যানেজমেন্ট চুরি করছে নাকি এই কোম্পানির ম্যানেজমেন্ট চুরি করছে না। অর্থাৎ অপারেটিং প্রফিট থেকে ক্যাশ কনভার্সনের রেটই বলে দিবে এই কোম্পানির ম্যানেজমেন্ট কি প্রিমিয়াম কোয়ালিটির নাকি গুড কোয়ালিটি নাকি অ্যাভারেজ কোয়ালিটি নাকি ব্যাড কোয়ালিটি। সো একটা ম্যানেজমেন্ট অনেস্ট নাকি ডিসঅনেস্ট, একটা ম্যানেজমেন্টের কোয়ালিটি ভালো না খারাপ না মধ্যম, এটা বোঝার জন্য আমরা এই কনভার্সন রেট অফ অপারেটিং প্রফিট এবং ক্যাশ ফ্লো এটা অ্যানালাইজ করলেই হয়ে যাবে। আরও ডিটেইলে আমরা একটু বলতেছি। ধরেন একটা কোম্পানির অপারেটিং প্রফিট হলো 100 টাকা এবং সে তার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে টাকা দেখাইলো 85 থেকে 100 টাকা, তাহলে তার কনভার্সন রেট হচ্ছে গিয়ে কত, 85%-এরও বেশি। এর মানে আমরা ধরে নিব এই কোম্পানির যে ম্যানেজমেন্ট তার কোয়ালিটি বা ইন্টিগ্রিটি বা অনেস্টির টার্মে গ্রেট ম্যানেজমেন্ট, এটা আমরা বলে নিব। অর্থাৎ যদি কোনো কোম্পানি 100 টাকা প্রফিট জেনারেট করে অপারেটিং প্রফিট, তার এগেনস্টে ও যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 85 থেকে 100 টাকা দেখাইতে পারে, তাহলে আমরা বলবো এই কোম্পানির ম্যানেজমেন্ট একটা গ্রেট ম্যানেজমেন্ট ইন্টিগ্রিটি এবং অনেস্টির পয়েন্ট অফ ভিউতে। যদি কোনো কোম্পানি 100 টাকা অপারেটিং প্রফিট জেনারেট করে এবং তার বিপরীতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যদি 71 থেকে 84 টাকা জেনারেট করে বা 84 টাকা দেখাইতে পারে, 71 থেকে 84 টাকা দেখাইতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, তাহলে আমরা তাকে বলবো গুড অথবা অ্যাবোভ অ্যাভারেজ ম্যানেজমেন্ট ইন্টিগ্রিটি এবং অনেস্টির আসপেক্টে। কিন্তু যদি কোনো কোম্পানি দীর্ঘমেয়াদে 100 টাকা অপারেটিং প্রফিটের বিপরীতে 70 টাকার কম ক্যাশ ফ্লো জেনারেট করে, তাহলে আমরা বলবো এই কোম্পানির যে বিজনেস ইকোনমিক্স সেটা খুবই ব্যাড, অথবা এই কোম্পানির যে ম্যানেজমেন্ট সে একজন ডিসঅনেস্ট ম্যানেজমেন্ট, অথবা এই কোম্পানির ম্যানেজমেন্ট এফিশিয়েন্ট না, অর্থাৎ এই কোম্পানির ম্যানেজমেন্ট জানেই না কিভাবে ব্যবসা করতে হয়, অথবা এই কোম্পানির ম্যানেজমেন্ট চুরি করতেছে বিভিন্নভাবে, অথবা এই কোম্পানি যে সেক্টরে রান করতেছে এই সেক্টরটা আসলে অত বেশি প্রফিটেবল না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এক বছরে যদি অপারেটিং প্রফিট জেনারেট করে 100 টাকা, তাহলে আমরা চাই এই কোম্পানি ক্যাশ ফ্লোতেও 85 টাকার বেশি শো করবে, তাহলে আমরা গ্রেট ম্যানেজমেন্ট বলবো। আর যদি 100 টাকা অপারেটিং প্রফিটের বিপরীতে 71 থেকে 84 টাকা ক্যাশ জেনারেট করে, তাহলে আমরা বলবো গুড অর অ্যাবোভ অ্যাভারেজ, মানে মোটামুটি এটা একটা মিডিওকার কোম্পানি। আর যদি 100 টাকা অপারেটিং প্রফিটের বিপরীতে 70 টাকার কম ক্যাশ ফ্লো জেনারেট করে, তাহলে হয় ব্যবসাটা খারাপ, হয়
ব্যবসার বিজনেস ইকোনমিক্স খারাপ, হয় সেক্টরটা এমনিতেই প্রবলেমেটিক, অথবা ম্যানেজমেন্ট ডিসঅনেস্ট, অথবা ম্যানেজমেন্টের ইন্টিগ্রিটি নাই, অথবা ম্যানেজমেন্টের কোয়ালিটি খারাপ, অথবা ম্যানেজমেন্ট করাপ্ট। দ্যাটস ইট। এখন এই জায়গাটায় একটা জিনিস কনসিডার করতে হবে যে ইয়ার অন ইয়ার অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি তার বিজনেসের নেচারের কারণে হোক বা যে কোনো একটা আনএক্সপেক্টেড ঘটনার কারণে একটা পার্টিকুলার ইয়ারে 100 টাকার অপারেটিং প্রফিটকে 90 টাকা বা 95 টাকার ক্যাশ ফ্লো জেনারেট নাও করতে পারে। কিন্তু এই কারণেই আমরা যেটা করব, গত 5-6 বছরের ডাটা আমরা দেখব। অর্থাৎ আমাদের এই থিসিসটাকে কনক্লুড করার জন্য আমরা একটা কোম্পানির 1 বছরের ডাটা নিয়ে কাজটা করব না, আমরা কমপক্ষে 5 বছর বা 6 বছরের ডাটা নিয়ে তারপর আমরা একটা কনক্লুশনে আসব। সো আশা করছি আমাদের যে প্রসেসটা এটা আপনি বুঝতে পেরেছেন। দর্শক, আমরা একটা এক্সাম্পল দিব এবং এক্সাম্পলটা দেওয়ার জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটাকে বেছে নিয়েছি। এখানে আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি, এখানে আমরা কি করেছি, ব্রিটিশ আমেরিকান টোবাকোর যে অপারেটিং প্রফিট 24, 23, 22, 21, 20 এবং 19 এই 6 বছরের অপারেটিং প্রফিট আমরা এই ঘরে নিয়েছি এবং এই জায়গাটায় আমরা কি নিয়েছি, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এগুলো হচ্ছে কোটি টাকার অঙ্কে, অর্থাৎ গত 6 বছরে যে পরিমাণ অপারেটিং প্রফিট বছর বছর ও জেনারেট করেছে সেটা আমরা এইখানে রেখেছি এবং এর বিপরীতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি পরিমাণ ক্যাশ জেনারেট করেছে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে সেটা এখানে আমরা ইনক্লুড করেছি এবং ডান দিকে আমরা ক্যাশ কনভার্সন করেছে কত পার্সেন্ট সেটাও আমরা দেখিয়েছি। যেমন 2024 সালে এই কোম্পানিটা 3626 কোটি টাকা অপারেটিং প্রফিট করেছে, তার বিপরীতে ক্যাশ জেনারেট করেছে 3582 কোটি টাকা। অলমোস্ট 99% ক্যাশ কনভার্সন হয়েছে 2024 সালে। এই ডাটাটা কোথায় পাবেন সেটা আমরা যদি দেখি, আপনি এই কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে যাবেন, অ্যানুয়াল রিপোর্টে গিয়ে আপনি তার যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেখান থেকে তার যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাবেন, এখানেই আপনি অপারেটিং প্রফিট পাবেন। এ হচ্ছে অপারেটিং প্রফিট। এখানে 1000 ফিগারে এই ফিগারগুলো আছে, যার কারণে আমরা কোটি টাকার অঙ্কে নিতে গেলে এই 3626 কোটি 89 মানে হচ্ছে রাউন্ডিং করে 90, অর্থাৎ 3626 কোটি 90 লক্ষ। এটা ছিল 2024 সালের অপারেটিং প্রফিট। একইভাবে 2023 সালের অপারেটিং প্রফিট ছিল 3503 কোটি 39 লক্ষ টাকা। এইগুলাই কিন্তু আমরা নিয়েছি এই জায়গায়। তো ঠিক একইভাবে আমরা 23, 22, 21, 20 বা 19 সালের অপারেটিং প্রফিটটাও নিয়ে নিব। কোথায় পাবেন? অ্যানুয়াল রিপোর্টে যাবেন, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখলেই আপনি এই ডাটাগুলা পেয়ে যাবেন। এর বিপরীতে আপনাকে খুঁজে বের করতে হবে ক্যাশ কতটুকু জেনারেট করছে অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এটা কোথায় পাবো? এটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে গেলেই পাবো। চলেন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখে আসি। এই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে দেখেন ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 2024 সালে তার 3582.90 অর্থাৎ 3582.90 কোটি টাকা সে ক্যাশ জেনারেট করেছে, যেটা আমরা এখানে লিপিবদ্ধ করেছি 3582.91 কোটি টাকা। অর্থাৎ দর্শক বুঝতেই পারতেছেন এই ডাটা দুইটা বের করা একদম পানির মতো সোজা, এটা তো কঠিন কিছু না। যে কোনো কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে বা ফিনান্সিয়াল স্টেটমেন্টে গেলেই আপনি এই ডাটাগুলো পাবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2024 সালে ব্যাট বিসি 99% ক্যাশ কনভার্সন করতে পেরেছে, অর্থাৎ অপারেটিং প্রফিট যদি 100 টাকা হয়ে থাকে সে ক্যাশ কনভার্ট করছে 99 টাকা। তার আগের বছর 72 টাকা, তার আগের বছর 115%, তার আগের বছর 63%, তার আগের বছর 102% এবং তার আগের বছর অর্থাৎ 2019 সালে 132%। অর্থাৎ 100 টাকা অপারেটিং প্রফিটের বিপরীতে 132 টাকা ক্যাশ জেনারেট করেছে। সো আমরা বুঝতেই পারতেছি কোনো বছর সে 100 বেশি করেছে, কোনো বছর 100 কম করেছে। তো সবচেয়ে খারাপ বছরটা গিয়েছে 2021 সালে আর সবচেয়ে ভালো বছরটা গিয়েছে 2019 সালে। তো আমরা পার্টিকুলারলি একটা বছরের ডাটা দিয়ে এই কাজটা করব না, আমরা ম্যানেজমেন্টকে একটা সুযোগ দিতে চাই, যার কারণে আমরা 5 থেকে 6 বছরের ডাটা যদি নেই তাহলে আমরা এই 24 থেকে 19 6 বছরের টোটাল অপারেটিং প্রফিট পেয়েছি 17,955 কোটি টাকা। তার বিপরীতে সেই 6 বছরের টোটাল ক্যাশ জেনারেট করেছে 16,940 কোটি টাকা, যার কারণে আমরা বলতে পারি যে ওভারঅল গত 6 বছরে এই কোম্পানির ক্যাশ কনভার্সন রেট হচ্ছে 94%।
85% অর্থাৎ আমরা একটু আগে যেটা বলেছিলাম, যদি কোনো কোম্পানি ৫-৬ বছরের ডাটায় যদি 85% বেশি ক্যাশ জেনারেট করতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারি এই কোম্পানিতে যে ম্যানেজমেন্ট আছে সেটা গ্রেট ম্যানেজমেন্ট, যার হাই ইন্টিগ্রিটি এবং হাই অনেস্টি এবং এফিসিয়েন্সি সবকিছুই আছে। কিন্তু যদি আমরা এই রেজাল্টে আমরা যদি এই 94 এর জায়গায় 70 এর কম পেতাম, তাহলে কিন্তু আমাকে বলতেই হইতো যে এই কোম্পানির ম্যানেজমেন্ট হচ্ছে ব্যাড, অথবা এই কোম্পানি যে সেক্টরে রান করছে সেই সেক্টরটা আসলে খুবই খারাপ, অথবা এই বিজনেসটার ফান্ডামেন্টাল কন্ডিশন খারাপ, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, বা বিজনেস ইকোনমিক্সটা আসলেই খারাপ, এবং সাথে ম্যানেজমেন্ট করাপ্ট এবং ডিসঅনেস্ট। সো দর্শক, আশা করছি যে কোনো কোম্পানির ম্যানেজমেন্টের কোয়ালিটি, অনেস্টি, ডিসঅনেস্টি, করাপশন, এই অ্যাসপেক্টে আপনি নিজে নিজেই কিন্তু খুঁজে বের করতে পারবেন এই ভিডিও দেখার পরে। যার কারণে আমরা আপনাকে রিকোয়েস্ট করব, আপনি অবশ্যই নিজের রিসার্চটা নিজেই করে নেবেন। যদি আপনি নিজের রিসার্চ নিজে না করেন, শুধুমাত্র ধারণাভিত্তিক বিনিয়োগ করেন, মনে হচ্ছে এই কোম্পানিটা ভালো, তাহলে আপনাকে স্প্যাকুলেটর ছাড়া অন্য কিছু বলার কোনো সুযোগ নাই। স্প্যাকুলেটররা স্প্যাকুলেশন করে, স্প্যাকুলেশনের মানে হচ্ছে জল্পনা বা কল্পনা, অনুমান, অর্থাৎ ধারণাভিত্তিক সিদ্ধান্ত নেয় যারা, তাদেরকে স্প্যাকুলেটর বলা হয়। অর্থাৎ আপনার টাকা আপনি কোনো রকম রিসার্চ না করে, কোনো রকম অ্যানালাইসিস না করে, শুধুমাত্র অনুমান নির্ভর, টিপ নির্ভর, নিউজ নির্ভর বা পারসেপশন নির্ভর বিনিয়োগ করছেন। সো আপনার যে কোম্পানিগুলো ভালো মনে হচ্ছে, যে কোম্পানির ম্যানেজমেন্টকে অনেক কোয়ালিটি সম্পন্ন ম্যানেজমেন্ট মনে হচ্ছে, যে কোম্পানির ম্যানেজমেন্টকে সুফি মনে হচ্ছে, অনেক উন্নত চরিত্রের অধিকারী মনে হচ্ছে, দয়া করে মনে না করে এই অ্যানালাইসিসটা করে সত্যি সত্যি বের করে দেখেন যে তারা আদৌ তারা কি গ্রেট কিনা, বা তারা ব্যাড কিনা, বা তাদের ইন্টিগ্রিটি বা অনেস্টির কি অবস্থা। দয়া করে নিজে নিজে অ্যানালাইসিস করে সেটা বের করেন। আদারওয়াইজ ধারণা ভিত্তিক ইনভেস্ট করে, মানে আমি মনে করছি এই কোম্পানি ভালো, মনেই তো হয় এই কোম্পানি ভালো, ভাই এই মনেই তো হয় এই কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, এই কথা শুধুমাত্র একজন স্প্যাকুলেটরের মুখেই মানায়। সো আপনি যদি নিজেকে বিনিয়োগকারী হিসাবে দাবি করেন, আপনি যদি স্মার্ট বিনিয়োগকারী হতে চান, তাহলে অবশ্যই নিজের রিসার্চ নিজেই করবেন। এই ভিডিওতে আমি শর্টকাট পদ্ধতিতে ব্যাড বা করাপ্ট ম্যানেজমেন্ট চেনার সহজ উপায় দেখিয়ে দিয়েছি। খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, আপনি নিজে নিজেই করতে পারবেন। এর জন্য আপনার একটু সদিচ্ছা লাগবে। সো দর্শক, দয়া করে নিজের টাকা মার্কেটে দেওয়ার আগে অবশ্যই এই কষ্টটুকু করেন, আদারওয়াইজ আপনার টাকা মার্কেটে নষ্ট হয়ে যাবে, আপনার টাকা আপনি লস করবেন ক্যাপিটাল মার্কেটে। 99% না হলেও কমপক্ষে 90% মানুষ টাকা লস করতেছে জাস্ট এই স্প্যাকুলেশনের কারণে, নিজের রিসার্চ নিজে না করার কারণেই তারা ক্যাপিটাল মার্কেটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। দর্শক, ভিডিওটা শেষ করব, তবে যাওয়ার আগে আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলের পক্ষ থেকে আমরা দুটা কোর্স অফার করছি, সেই বিষয়ে একটু বলবো। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। যারা একেবারেই নতুন, জিরো থেকে শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটাকে আমরা রেকমেন্ড করছি। আর যাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বেসিক নলেজ আছে, তারা মাস্টার দ্য মার্কেট নামের আমাদের এই অ্যাডভান্স লেভেলের কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেন। এই কোর্স দুইটির আগামী ব্যাচ শুরু হতে যাচ্ছে 11 জুলাই 2025 শুক্রবার রাত 8:30 এই ব্যাচে অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ইমেল করুন stockanalystkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনাকে দিয়ে দেওয়া হবে। দর্শক, আবারও বলছি, স্প্যাকুলেশন না করে, অনুমান নির্ভর বিনিয়োগ না করে, দয়া করে নিজের অ্যানালাইসিস নিজেই করে নিন। ইউটিউবে ভিডিও দেখেও আপনি অনেক কিছু শিখতে পারবেন, বই পড়ে শিখতে পারবেন, একটু সময় দিলে অনেক কিছু জানতে পারবেন। বাট আপনাকে শুরুতেই মেনে নিতে হবে যে এই মার্কেটে না জেনে না শুনে আপনি যদি বিনিয়োগ করেন, আপনার টাকা আসলে থাকবে না। এই মার্কেট ওই টিপ নির্ভর বা নিউজ নির্ভর বা গুজব নির্ভর ইনভেস্টিং এর জায়গা নয়। আমরা মনে করি আমাদের মার্কেট হচ্ছে গুজব নির্ভর ইনভেস্টিং এর জায়গা। এইটা মনে করার কারণেই 90% মানুষ লস করে। আর যে 10% মার্কেটে প্রফিট মেক করে, তারা অবশ্যই নিজের রিসার্চ নিজে করে তারপরে ইনভেস্ট করে। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আমি এবং আমার টিম মেম্বার্সরা প্রতিনিয়ত এরকম অনেক লার্নিং কন্টেন্ট
সেটা হতে পারে পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কিত, সেটা হতে পারে ইনভেস্টিং অথবা ট্রেডিং সম্পর্কিত। বুক রিভিউ এর অনেক ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করেছি। এই ভিডিওগুলো দেখে ডেফিনিটলি আপনি ভ্যালু ক্রিয়েশন পাবেন। কারো যদি জানার ব্যাপারে আগ্রহ থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলের সাথেই থাকুন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।